আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে উঠেছে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ। অন্তত 8টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। 13 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এই নিয়ে দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 21টি শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, অবকাঠামো নির্মাণ ও কেনাকাটা, আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ নানান অভিযোগ উঠেছে। কারো কারো বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির মতো গহিত সব অভিযোগ। আইন সংশোধন করে কিংবা শর্ত শিথিল করে স্ত্রী, সন্তান, জামাতাকে নিয়োগের ঘটনা যেমন আছে, তেমনি নিয়োগ শেষে আইন আবারও আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার মতো তুঘলকি কাণ্ডও ঘটিয়েছেন কেউ কেউ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতেও বাধ্য হয়েছেন কয়েকজন। কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে এবং বিশ্ববিদ্যালয়ে তীব্র আন্দোলন হলেই কেবল তদন্ত করা হয়, দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি, পদচ্যুত কিংবা অপসারণ, কাউকে আবার ছুটি দিয়ে সুযোগ করে দেওয়া হয় মেয়াদ পূর্তির। জবাবদিহিতার অভাব এবং শাস্তিহীনতার সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হয়ে উঠেছেন বেপরোয়া, জড়িয়ে পড়ছেন নানান অনিয়ম দুর্নীতিতে। প্রতিষ্ঠানের এমনই অনেকেই বলছেন কিংবা এমনই অভিযোগ করছেন অনেকে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিটির যদি হয় এই দশা, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা তা সহজেই অনুমেয়। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি মুক্ত আদর্শ উপাচার্য চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ ফিরদৌস। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে পত্রিকার কিছু শিরোনাম দেখে নেব। আমরা শিরোনামগুলো দেখলাম, যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক সাইদ ফিরদৌস, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কিন্তু তারা তাদের এই সম্মান রাখতে পারছেন কতটুকু? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে উপস্থিত সবাইকে। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি যেই সংবাদ শিরোনামগুলো আমাদের সামনে এখন দেখালেন, যেগুলো আমরা দেখেছি ইতিমধ্যে পত্র পত্রিকা মারফত, এটা তো খুব পরিষ্কার যে এই পদে আসীন মানুষজনের যে সম্মান পাওয়ার কথা, যে সম্মান, নিজের যে সম্মান ধরে রাখবার কথা, যে ইন্টিগ্রিটি তাদের দিক থেকে থাকবার দেখাবার কথা, সেটা তারা সেটা বাংলাদেশের সমকালীন সময়ের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দেখাতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। শুধু ব্যর্থ হন নাই, শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। তারা উপাচার্য পদটিকে কলঙ্কিত করেছেন অনেকেই, তা শুধু বলবো না, তার চাইতেও অধিকন্তু এখানে যেটা তারা করেছেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে তাদের যে পর্যায়ে তাদের নিজেদেরকে যেটুকু ইন্টিগ্রিটি তাদের যে নিজেদের রক্ষা করবার কথা ছিল, সেটি তারা দেখাতে ব্যর্থ হয়েছে। এই পুরো জিনিসটার ক্ষেত্রে আপনি ধরুন, এই কথা আমরা প্রায়ই বলি যে নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। আমরা এটা বলি যে সারা দেশের পরিস্থিতি যেমন, বিশ্ববিদ্যালয় তার থেকে আলাদা হবে না,
যদি জুডিশিয়ারিতে দুর্নীতি থাকে, যদি সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে দুর্নীতি থাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুর্নীতির মধ্যে থাকবে, এরকমই হবার কথা। এটা হচ্ছে একটা দিক। তার মানে হচ্ছে আপনি দুর্নীতির দায়টা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে না রেখে পুরো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার ঘাড়ে দিয়ে দিতে পারেন, কিন্তু সেটা অনুচিত হবে। অনুচিত এই কারণে হবে যে এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং উপাচার্যরা কোনো নিষ্ক্রিয় অংশীদার নন, তারা সক্রিয় অংশীদার। উপাচার্য হবার জন্য দৌড়ঝাঁপ করতে হয়, সকলের ক্ষেত্রে না, হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো না, তারা হয়তো হয়তো তাদের সত্যি সত্যি যোগ্যতা থাকে, তাদেরকে দৌড়ঝাঁপ করতে হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে দৌড়ঝাঁপের খবর একজন উপাচার্যের পদ খালি হবার সাথে সাথে পাইপলাইনে কজন আছেন তাদেরকে নিয়ে পত্রিকায় খবর চলে আসে। হ্যাঁ, এবং তারা কে কোন দিক থেকে বলিয়ান, কে কোন দিক থেকে কার খুঁটির জোর, সেই সবও পত্রিকায় চলে আসে। একটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, আসলে এত ওখানে কথাটা না বাড়িয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই দুর্নীতি বা বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে অব্যবস্থাপনা, এই উপাচার্যদের দুর্নীতিকে আলাদা করে আমি দেখতে চাই না। এটা পুরো বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যে পচন বা পুরো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার ক্ষেত্রে যে যে ধরনের ভাঙনের শব্দ আমরা শুনতে পাচ্ছি, সেটার সাথে উপাচার্যের পদের এই হাল হবার, হ্যাঁ, বা উপাচার্যদের এই হাল হবার সম্পর্ক আছে। এখন একটা দায়িত্ব আছেই অবশ্যই, বাইরে থেকে নীতি নির্ধারকরা, ইউজিসি, সরকার কি দেখে, কেমন ভাবে দেখে, কেমন স্ক্রিনিং করে, স্ক্রিনিং এর প্রক্রিয়ায় নিশ্চয়ই কোনো গলদ আছে। আমরা তো জানি যে সারা পৃথিবীতেই সরকারপন্থী মানুষজনরা এই ধরনের পদে আসেন। ভারতে আসে, ভারতের একাডেমি এত ভালো, হ্যাঁ, এত শক্তিশালী ছিল, কিন্তু ভারতেও এই নরেন্দ্র মোদী সরকার আসবার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ হয়েছে, এবং কোন দলীয় নিয়োগ নিয়ে ভীষণ বিতর্ক হয়েছে। কোন দলীয় নিয়োগ নাম করা প্রতিষ্ঠানগুলোকে কাঁপিয়ে দিয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে বহু বিভাগে যেভাবে বাজেট কাট করা হয়েছে, রিসার্চ ফান্ড কাট করা হয়েছে, যে ধরনের, সেগুলো একটা আমাদের দেশে যেটা হয়েছে, একটা আপনি দায় দিতেই পারেন যে নীতি নির্ধারকরা, সরকার, ইউজিসি, তারা কেমন করে স্ক্রিনিং করছে যে তার ফাঁক বলে এরকম লোকজন বেরিয়ে আসছে। আর একটা দায় এই ব্যক্তিদের এবং এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, তাদের ঘাড়ে বর্তায়। কারণ যেখানে যদি নির্বাচন মেনে হয়, যদি ৭৩-এর অ্যাক্ট মেনে হয় আর নির্বাচন মেনে হয়, ৭৩-এর অ্যাক্ট এখন অবশ্য অল্প বিশ্ববিদ্যালয় আছে, কারণ এত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তো সেগুলো মেনে যদি হয়, তাহলেও দেখা যাচ্ছে এই সব মানুষজনই অনেক ভোট পেয়ে আসছে, এবং এরা তো কোনো না কোনো ভাবে শিক্ষক নেতা। তো কেমন লোককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নেতা হিসেবে বাছাই করছে, কেন বাছাই করছে? এবং এই পুরো ব্যবস্থাটা, একটা হচ্ছে বাইরে থেকে বিশ্ববিদ্যালয়কে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অযোগ্য লোকজনদের, এমন মানুষজনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে ব্যবস্থা ভেতর থেকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে করে, যার একটা ফলাফলও আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে। এবং এইখানে যেটা খুব গুরুত্বপূর্ণ আসলে বলে নেওয়ার কথা, সেটা হচ্ছে যে শুধু যে নিয়োগ দেয়া হচ্ছে তা না, নিয়োগ দেয়া তো হয়, দলীয় লোকজন নিয়োগ দেওয়া হয়, তাদের মধ্যে যোগ্যদেরকে নিয়োগ দিলে একটু ভালো হয়, কম ট্র্যাক রেকর্ড খারাপ এমন লোককে নিয়োগ দিলে ভালো হয়, একাডেমিক কমিটমেন্ট আছে এমন লোককে নিয়োগ দিলে ভালো হয়। এক, দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে যখন দুর্নীতির অভিযোগ শোনা যায়, যখন কানাঘুষো চলতে থাকে, তখন সেখানে হাত দেওয়া হয় না। কথায় আছে সময়ের ১ ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়। আপনি যদি যখন কোনো উপাচার্যের বিরুদ্ধে, যখন কোনো বিশ্ববিদ্যালয়ে অনিয়ম নিয়ে কোনো কথা ওঠে, শুরুতেই যদি সরকার, ইউজিসি সেটাকে নিজেরাই খতিয়ে দেখেন, আন্দোলন তৈরি হয়, আন্দোলন মাঠে গড়ায়, আন্দোলনের পক্ষ বিপক্ষ হয়, সরকার আন্দোলনকারীদেরকে ধমক দেন, অনেক দূর পর্যন্ত পানি ঘোলা হবার পরে কোথাও উপাচার্যদেরকে সরে যেতে হয় দায় নিয়ে। যদি দায় নিয়ে সরে গেল, তার মানে তো সেখানে ডালমেকুচ কালা হয়, এটা তো ছিলই। তাহলে এটা এত দূর পর্যন্ত গড়াতে দিতে হবে কেন? তাহলে তো ব্যবস্থা, আমি যেটা শেষ করে দিই, তাহলে ব্যবস্থা তো কেন এত দূর পর্যন্ত গড়াতে দেওয়া হয় সেটাই আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো। জন্মাইনাই খান, একটি দুটি নয় ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নানান অনিয়মের দুর্নীতির অভিযোগ উঠেছে। সংকটটা কোথায়, কেন এমনটি হচ্ছে? অধ্যাপক ফেরদৌস সাহেবের কথাও কিন্তু আমরা পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা নেতৃস্থানীয় তারাই কিন্তু উপাচার্য হিসেবে সিলেকশন পায়, এবং তাদেরকে কিন্তু শিক্ষকরাই নেতা তৈরি করেন। আমি মনে করি একটা অনেক দিন থেকে গড়ে ওঠা একটা সংস্কৃতির ব্যাপার। আর একটা প্রশ্ন আসলো যে প্রথম থেকেই যদি ব্যবস্থা নেয়, অল্প কিছু কানাঘুষা হলে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই দিকে বসে
প্রথমে যখন এরকম ব্যবস্থা নেওয়া হয় তখন তারা একটা গ্রুপ তৈরি করেন, তারা লোকজন তৈরি করেন, এমনকি ছাত্রদেরও তৈরি করেন। তখন যারা এসব করতে যায় তাদের জন্য ভীষণ প্রবলেম হয়। আমরা দেখেছি তদন্ত করতে গেছে, সেখানেও বাধা সৃষ্টি হয়েছে, এরকম ঘটনা কিন্তু আছে। তো যেটা সমস্যা সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার বিষয়ে। কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে অনেক ভালো সুনাম আছে, কিন্তু যখন উপাচার্য করা হয়েছে, করার পরে দেখা যায় নানা রকম অনিয়ম এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এটা একটা কারণ কি, আসলে একটা এক্সপিরিয়েন্স, আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে দেখি, অন্য ক্ষেত্রেও দেখি, একটা এক্সপিরিয়েন্স হলে তখন তারা অভ্যস্ত হয়। কিন্তু হঠাৎ এক ধরনের এক্সপিরিয়েন্স থাকলে আর এক ধরনের এক্সপিরিয়েন্সে যখন আসে তখন দেখা যায় যে এইসবের ভিতর জড়িয়ে পড়েন, এগুলোকে রেজিস্ট করতে পারেন না। আসলে কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে কালচারাল একটা বিষয় দাঁড়িয়েছে অনেক দিন থেকে। আরেকটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমি খেয়াল করেছি যে কেউ যদি এরকম কোনো কিছু করে অন্যরা তাকে কিন্তু সিরিয়াসলি সাপোর্ট দেয়, বিরুদ্ধে কিছু বলাই যায় না। আমি নিজেই টেলিভিশনে এসে দেখেছি যখন এরকম কথা বলার চেষ্টা করেছি তখন অনেক বেশ জুনিয়র পর্যায়ে আছে, তার এমনভাবে অ্যাগ্রেসিভলি বিরুদ্ধে কথা বলেন। তো সুতরাং এখানে যদি অ্যাগ্রেসিভলি কথা বলেন তখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে যখন থাকেন, ওখানে যখন মিটিং হয়, ওখানে যখন সিদ্ধান্ত হয়, ওখানে যখন নেতা নির্বাচন হয়, তখন কিন্তু অন্যদেরকে আমার মনে হয় যারা একটু চায় যে ভালো কিছু হোক, যারা একটু ভয়েস লোতে কথা বলতে চায়, তাদের আমার মনে হয় পাত্তা থাকে না। এটা আমার ধারণা, আমি জানি না এটা আমি কতদূর সত্য। তখন আমি একটা সিন্ডিকেট মিটিংয়ে আমি একাধিক অকেশনে আমরা শুনবো, আমাদের সাথে একটু ফোন অনেক করছে, ফোনটি নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মাজহারুল, আমি বনানী থেকে বলছি। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে আসলে আমরা লেখাপড়া করে এসেছি যে শিক্ষাঙ্গনে শিক্ষকরা আমাদের জন্য একটা আদর্শ, শিক্ষকদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো, আমাদের জীবনের নীতি, আদর্শ, বিবেক সবকিছু সম্পর্কে শিখবো। কিন্তু এই যে শিক্ষাঙ্গনে যে রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু প্রথমত হচ্ছে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে। কার্যত কোনো ছাত্র সংসদ বা তাদের কোনো কার্যক্রম বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের প্রেক্ষাপটে নেই, এবং এখন শিক্ষকদের করা হচ্ছে। মূলত কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এরা কি আসলে বলির পাঠা হচ্ছে না, শিক্ষক এবং ছাত্র উভয়ই? কারণ যদি তাদের কার্যত কোনো ধরনের পার্টিসিপেশন থাকতো, সেক্ষেত্রে কিন্তু রাজনীতি তাদেরকে একটা সুযোগ দেওয়া হতো বা তাদের একটা অ্যাক্টিভিটিজের ব্যবস্থা করে দেওয়া হতো। যে একটা সময় ছিল যখন আমাদের কাছে। জি, ফোনটি পড়ে গেছে। আমরা মনে হয় কিছুটা বুঝতে পেরেছি। আমরা আপনার প্রশ্নের উত্তরটি নেওয়ার চেষ্টা করব। জনাব নজরুল ইসলাম খান, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন সেটা যদি কন্টিনিউ করেন। যে আমরা এটা সিন্ডিকেট সবে আমিও লক্ষ্য করেছি, এমন একটা অকেশন হয়েছে একজন দুইটি পাসপোর্ট ব্যবহার করেছেন এবং একটি শিক্ষক হিসেবে, একটি তার আগের, এবং একটা দেশে গিয়ে বিদেশে গিয়ে সেটা ধরা পড়েছে। ধরা পড়ার পরে যখন সিন্ডিকেটে আসছে তখন দেখা যায় যে সিরিয়াসলি তাকে সাপোর্ট দেওয়া হয়। যখন প্রস্তাব করা হয়েছে শাস্তির, তখন বলা হয় তাকে শাস্তি দিলে সে ভুল করেছে, শাস্তি দিলে আমি পদত্যাগ করব। এরকম একটা অভিজ্ঞতা আমার আছে। সুতরাং এই যে একটা ট্রাইবাল বিহেভিয়ার, ক্লানিশ বিহেভিয়ার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কালচার থেকে আসলে মুক্তি না হলে এগুলো দূর করা সম্ভব। অনেকে বলেন যে রাজনীতির প্রভাব, কিন্তু কম্পারেটিভলি বিশ্ববিদ্যালয়ে অনেক অটোনমি ভোগ করে, সেই হিসেবে কিন্তু এই এক্সারসাইজ করা হয় না। অনেকেই ভালো আছেন, আমি দেখেছি যে তারা অনেক সিনিয়র মানুষ আছেন, কথা বলেন, কিন্তু তারা অনেক সময় ভয় পান এবং তারা এগিয়ে আসেন না। আর আরেকটা ডাইমেনশন এসেছে এখানে, ছাত্র রাজনীতির কথা এসেছে, এখানেও তারাও অনেক সময় সিরিয়াসলি প্রভাবিত করে। তো আসলে এই ছাত্রদের উপরে শিক্ষকদের প্রভাব বা কন্ট্রোল বা তাদের উপরে যে একটা ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু খুব কম, তাদের সাথে এনগেজ হন না। এনগেজ হলে কিন্তু পজিটিভলি অনেক কিছুই করা সম্ভব বলে আমি মনে করি। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে হয়তো নিশ্চয়ই হবে। অনেকে এই বিষয়ে কথা বলছেন, এগুলো যে আলোচনায় আসছে এটাই সবচেয়ে বড় কথা। তার কারণ আমরা দেখেছি এর আগে আলোচনা করতে হলে কিছু কিছু আছেন তারা খুব অ্যাগ্রেসিভলি বিহেভ করেন, কিন্তু এখন আমি অনেক সিনিয়র টিচারদের আমি দেখছি এখানে আসছেন এবং তারা এইসব বিষয়ে কথা বলছেন। এটা কিন্তু একটা পরিবর্তনের আভাস। ধন্যবাদ আপনাকে। জনাব আবু সাইদ খান, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে,
যে ব্যক্তি একদিনের চায়ের বিল তোলে 40,000 টাকা, স্ত্রী সন্তানদের নিয়োগ দেওয়ার জন্য যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের আইনই বদলে ফেলে, সেই ব্যক্তি কিভাবে উপাচার্যের মতো সম্মানিত পদে থাকেন, কিংবা এমন ব্যক্তিকে উপাচার্যের মতো পদে নিয়োগই বা দেয়া হয় কেন? প্রশ্নটা সেখানেই যে সাধারণ মানুষের সবারই একটা ধারণা আছে যে বিশ্ববিদ্যালয় উপাচার্য মানে পণ্ডিত, জাতির বিবেক, এবং তিনি যখন কথা বলেন আমরা একসময় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছেন, অর্থাৎ তার বাক্য শিরোধার্য। সবাই মনে করতেন যে তিনি যা বলেছেন সেটা ভিতরে কোনো ভুল নেই, ত্রুটি নেই, এবং অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু আজ অবস্থা বদলে গেছে। আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্বন্ধে যেসব অভিযোগ আপনি বললেন, দুর্নীতি, টাকা আত্মসাৎ থেকে আরম্ভ করে চাকরি দেওয়া, জামাইয়ের চাকরি দেওয়া, সন্তানের চাকরি দেওয়া থেকে আরম্ভ করে সবকিছুই করছেন। এর মানে এই নয় যে বিশ্ববিদ্যালয়ে সব উপাচার্য করছেন, অনেকেই করছেন এবং সংখ্যাটা নেহায়েত কম নয়। এখানেই ভাববার বিষয়। এর কারণটা হচ্ছে, তো এখানে কথা প্রসঙ্গে যে সমাজে যদি দুর্নীতি ঢুকে যায় শিক্ষকরা মুক্ত থাকবে কি করে? কিন্তু শিক্ষকরা তো জাতিকে পথ দেখাবেন, তারা তো জাতির এক ধরনের কর্ণধর। তো তারা যদি দুর্নীতি বাইরে থাকবেন এবং দুর্নীতিতে যদি জাতি ডুবেও যায়, উদ্ধার করার জন্য যে লোকগুলো থাকবেন সামনের কাতারে, তার ভিতর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্যরা থাকবেন, সেটি তো আমরা প্রত্যাশা করি। কিন্তু এখানে সেটা উল্টে জিনিসটা হচ্ছে। এর কারণ তো নিশ্চয়ই এর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনার মধ্যে নিয়োগ প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ছাত্র শিক্ষক সম্পর্ক ইত্যাদি সবকিছুর ভিতরে রয়ে গেছে। এখানে বাণিজ্যিকরণ ঘটে গেছে, অর্থাৎ যে সবকিছুতে আমরা বলি যে রাজনীতির বাণিজ্যিকরণ হয়েছে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এক ধরনের বাণিজ্যিকরণ হয়েছে। তারা কি করে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, কারি টাকা পাওয়া যায়, এই জন্য তারা এই উপাচার্য পদটাকে ব্যবহার করছেন। উপাচার্য পদ ব্যবহার করে তারা সুনাম অর্জন কিংবা শিক্ষাদান করা ইত্যাদি কাজের চেয়ে তারা নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ার ইত্যাদি করছেন। এবং এইটা করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য তারা কি করছেন, তারা ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে কিংবা হাতিয়ার হিসাবে তারা ছাত্রদেরকেও ব্যবহার করছেন। বিভিন্ন রকম রাজনৈতিক দলের সঙ্গে, ক্ষমতাসীনদের সঙ্গে তারা এক ধরনের সখ্য এবং সম্পর্ক গড়ে তুলেছেন। এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের একটা অসৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের তারা উপাচার্য হচ্ছেন। হ্যাঁ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে হয়, তো নির্বাচনও তো দলবাদী। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে ওই দলের প্রার্থী হলেই তিনি নির্বাচিত হবেন, বড় দলের প্রার্থী হলে নির্বাচিত হবেন। তো এখানে সাদা নীলের ব্যাপার, এখানে বিভিন্ন রঙের ব্যাপার, কে কোন বর্ণের, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যে এখানে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা একটু ভেবে দেখা দরকার। একটা হচ্ছে যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান আছে সেখানে একটা প্র্যাকটিস হচ্ছে যে নির্বাচিত হয়, সেই নির্বাচনের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করা হয় এবং অনেক সময় তো ভারপ্রাপ্ত করে তাকে নির্বাচিত হওয়ার জন্য রাস্তাটা করে দেওয়া হয়। এগুলো আমরা দেখেছি, এই প্র্যাকটিসগুলো হচ্ছে। আর সেখানে হলো যে ডিজায়ার, অর্থাৎ উপরের ডিজায়ারটা কি, কাকে বিচি করবেন, এটা একটা বিবেচনার বিষয়। তো সেই ডিজায়ার অনুসারে, সেই ছক অনুসারে তো বিচি হয়ে যাচ্ছেন। ওখানে নির্বাচন আসলে কোনো কাজ করে না। আর যে সব জায়গা থেকে সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হয় সেখানে দেন দরবার তদবির থেকে আরম্ভ করে সবকিছুই করা হয় এবং এই রাজনীতিকেও ব্যবহার করা হয়। রাজনীতি কোনো শিক্ষক করতে পারেন না আমি মনে করি না। রাজনীতি তার মত থাকতে পারে, পথ থাকতে পারে, কিন্তু রাজনীতিকে ব্যবহার করে রাজনৈতিক দল কিংবা এই তদবিরের মধ্য দিয়ে ভিসি হওয়ার ব্যাপারটা এটা ভাবা দরকার। আর একটা হচ্ছে যে সবচেয়ে বিষয়টা হলো যে যে পদেই থাকুন না কেন একটা জবাবদিহির পর্যায়ে নিয়ে আসা দরকার। এখানে এই জবাবদিহিটা হয় না, কেননা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে পত্রপত্রিকায় যখন নিউজ হয়, বিভিন্ন রকম ঘটনা হয়, ছাত্র ছেলেমেয়েরা যখন মানববন্ধন করে, শিক্ষকরা যখন প্রতিবাদ করেন, তখন কিন্তু কর্তৃপক্ষ সেখানে নজর দেন না এবং তারা যেন একটু মুখ লুকিয়ে থাকেন যে ঠিক আছে যা ঘটছে। এবং যখন ঘটনাটা
ব্যাপক রূপ লাভ করে, সারা দেশে ছড়িয়ে যায়, তখনই তারা বাধ্য হয়। জি। অর্থাৎ যেমন একটা কথা আছে যে কোনো কিছুই ভাইরাল না হলে, রাস্তায় না নামলে কোনো ব্যাপারে অ্যাকশন হয় না। তো এখানে হচ্ছে তাদের অপরাধটা ভাইরাল হওয়ার দরকার, ভাইরাল হওয়ার পরে এখানে অ্যাকশনে যাওয়া হয়। জি, ধন্যবাদ ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ভাইরাল না হলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এটা কেন? অধ্যাপক মিজানুর রহমান, আপনি তো দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছেন, আপনার অভিজ্ঞতা কি? কেন একজন উপাচার্য দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ে? এই সুযোগ তৈরি হয় কিভাবে? ভাইরাল না হলে কেন ব্যবস্থা নেওয়া হয় না? মানে আমার জন্য একটা খুব বিব্রতকর অবস্থা, কারণ বাংলাদেশে প্রায় 40টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছে, আর এর মধ্যে থেকে আমাকে কেন এই কাঠ করে দাঁড় করানো হলো? কারণ আমি গদিনাথীন উপাচার্যদের একজন, যদিও আর 1 মাস হলে আর এটা লাগবে না, কারণ আমি আগামী মাসেই আমার এই সর্বশেষ মেয়াদ যেটা, কারণ আমি দীর্ঘদিন এই শিক্ষা প্রশাসনে জড়িত একজন, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলাম 4 বছর, আর এই 8 বছর উপাচার্য 12 বছর, এবং আগামী মাসে এটা থেকে আমি সাবেক উপাচার্য হব। তো এখন আমি যে কথাটা বলি, হ্যাঁ অবশ্যই এখানে যারা যারা কথা বলছেন, বিশেষ করে সাইদ ফেটো এবং আমাদের এনআই খান সাহেব, সাইদ ভাই, এগুলো সবই সঠিক কথা। সমস্যাটা হচ্ছে, দেখেন আমাদের একসময় মাত্র 4টা-5টা বিশ্ববিদ্যালয় ছিল। তো আমরা যেটা করলাম, ডিমান্ড অ্যাসপেক্টটা বিবেচনা করে আমাদের লক্ষ লক্ষ উচ্চ শিক্ষার্থী, যেমন এই বছর প্রায় 20 লক্ষ স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য ভর্তি পরীক্ষা দিবে, তো সেই বিবেচনা করে আমরা খুব দ্রুত একটার পর একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলাম, এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে প্রায় 40টা, আর এর মধ্যে তো বললেন যে 21টা তদন্ত হচ্ছে, আমি জানি না, আর অল্প কয়েকটাই তদন্তের বাইরে আছে হয়তো, আর কয়েকটা তো একেবারে নতুন। আরেকটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় 100টা। এই যে প্রায় 150টা কেনা বলে হয় আপনি বিশ্ববিদ্যালয় আমরা করে ফেললাম এই কয়েক বছরের মধ্যে, এই 150 জন উপাচার্য জোগাড় করা, অথবা ঠিক আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 40 জন উপাচার্য, মানে যাদের দক্ষতা অথবা যেটাকে আমরা বলি পাণ্ডিত্য, গবেষণা অথবা রাজনৈতিক চাপ প্রতিহত করার সক্ষমতা, এটাও যদি গণনার মধ্যে রাখেন, এরকম উপাচার্য হওয়ার মতো লোক একেবারেই কম। আসলে সমস্যা এখানটাই। আপনি এখন উপাচার্য হতে গেলে যে সকল গুণাবলীর দরকার, অবশ্যই তাকে একজন পণ্ডিত ব্যক্তি হতে হবে, লেখাপড়ার আগ্রহ থাকতে হবে, ওনার গবেষণা থাকতে হবে, কিছু বই পুস্তক নিজে পাবলিশ করছেন, নিজের প্রকাশনা থাকতে হবে, এবং সাথে সাথে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি যেটা আছে, কেবল পণ্ডিত হলেও চলবে না, তাকে ম্যানেজমেন্ট, এই যে বহুগুণে গুণান্বিত উপাচার্য, যেটা এই ধরনের উপাচার্য পাওয়ার মতো, আসলে এতজন উপাচার্য করার মতো এতজন লোক নাই। আমাদের সৈয়দ আনোয়ার হোসেন স্যার এখানে আছে, স্যারের অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি, প্রায় 50-60 বছর বিশ্ববিদ্যালয় অঙ্গলে আছেন। তো এই উপাচার্য হওয়ার জন্য যে সকল গুণাবলী দরকার, এরকম 40 জন লোক বাংলাদেশের, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। যার কারণে যে লোকটা প্রভোস্ট হওয়ার কথা ছিল, অথবা হাউস টিউটর হওয়ার কথা ছিল, অথবা এমন লোকও আছে, মানে যে কোনো ভাবেই হোক, কখনো কখনো অনেকে মনে করে যে, আমি একটা কথা স্বীকার করি, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যত উপাচার্য আছে, আমার চেয়ে পলিটিক্যাল উপাচার্য কেউ নেই, আমার চেয়ে বেশি পলিটিক্স। অবশ্য আমি কোনদিন শিক্ষক পলিটিক্স করি নাই, আমি কোনদিন শিক্ষক সমিতি টমিতি এগুলা, শিক্ষকদের রাজনীতি আমি কখনো করি নাই খুব একটা, বাট আই এম হাইলি পলিটিক্যাল এই অর্থে যে আমার পলিটিক্যাল কমিটমেন্ট, আইডিওলজিক্যাল, এটা আমার চেয়ে বেশি আমি দায়িত্ব নিয়ে বলছি নাই। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে যেটা, সেটা হচ্ছে এই উপাচার্যদের অনেকেই আছে যে যারা আসলে একটা উপাচার্য হওয়ার মতো যে যোগ্যতা, এটা অনেকেরই নাই। না হয় কি করে, ওই যেটা সাইদ ভাই বলছে, অনেকে ব্যবহার করে, অনেকের তদবিরের মাধ্যমে হয়, আর যাদের তদবিরের মাধ্যমে উপাচার্য হয় তাদের কিছু ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন তার কাজকর্মের মধ্যে এটা দেখা যায়। ডক্টর মিজানুর রহমান, জি, আপনাকে যারা উপাচার্য বানালো তাদের কথা তো আপনার শুনতেই হবে। তো যার কারণে আমার বন্ধুরা যে এখন হয়তো কিছুদিনের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে খালি হবে, আগামী মাসে বেশ কয়েকজন, কারণ আমি আগামী মাসে শেষ করে আসবো, কিন্তু যারা তদবির করে হবে তাদের জন্য সুপারিশ হচ্ছে এই কাজটা করেন না ভাই, যারা তদবির করবে আপনার জন্য তারা কিন্তু আপনাকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাবে। এটা একটা সমস্যা আমাদের। জি, মিজানুর রহমান, আপনার বিশ্ববিদ্যালয়ে মানে
ভিসি হওয়ার জন্য দৌড়ে সামনে কারা এগিয়ে আছে সেটা যদি একটু বলতেন, এবং আপনি বারে বারে একটি কথা বললেন যে যোগ্যতা নেই কিংবা যোগ্য লোক নেই ভিসি করার মতো, যার জন্য এরকম হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, যোগ্য লোক নেই নাকি যোগ্য লোককে দেওয়া হয় না কিংবা যোগ্য লোককে বাছা হয় না? আচ্ছা, দুটাই সত্য। মানে যোগ্য লোকরা প্রতিযোগিতায় থাকেন, দুটাই সত্য, যোগ্য লোক আছে, কিন্তু এটা যেই প্রক্রিয়ায় উপাচার্য হয় সেই প্রক্রিয়ার মধ্যে ওই যোগ্য লোকগুলো আসতে পারে না। সেই প্রক্রিয়াটা কি? আসলে আমার অভিজ্ঞতা হচ্ছে এই পরিমাণ যোগ্য লোক, যেই পরিমাণ বিশ্ববিদ্যালয়ে আমরা করে ফেললাম রাতারাতি 40টা 50টা, এই পরিমাণ যোগ্য লোক সৈয়দ আনোয়ার হোসেন স্যার আরো ভালো বলবে, এই পরিমাণ যোগ্য লোক আমাদের দেশে নাই। উপাচার্য হওয়ার জন্য যে সকল সক্ষমতা, গুণাবলী, অথবা মানে আমি যেটা বললাম যে সে ধরনের রেসিস্টেন্স ক্ষমতা যেটা যার না থাকতে হবে, এই ধরনের উপাচার্য হওয়ার মতো লোকই কম না, আছে। যোগ্যতা লোকরা কি আপনার দৌড়ঝাঁপ করতে পারে না কিংবা আপনার তদবিরটা ঠিক মতো করতে পারে না বলে তারা সেই প্রতিযোগিতা থাকে না? আমার কথা শুনুন, আমি যেটা আমি মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা তদন্ত করছে, তাদের আবার সক্ষমতা নাই। মানে তদন্ত করার ক্ষমতা হয়তো আছে, কিন্তু এদের কোনো বিচারিক ক্ষমতা, ইট ইজ নট এ কমিশন, সিম্পলি দে আর রিকমেন্ডেশন অথরিটি। এটাকে আবার পাঠাইতে হবে মন্ত্রণালয়ে গেলে যা হয়, নাইলে কিন্তু এগুলোর তাৎক্ষণিক বিচার হওয়া উচিত ছিল। যে সকল অপকর্মগুলো আপনি যে প্রথমে শুরুতে দেখালেন, আমার ওয়াইফ প্রত্যেকদিন আমি পুরান ঢাকার দিকে যাওয়া রওনা হইলে বাধা দেয় যে এই যদি তোমাদের বাইসাইকেল হয়ে থাকে, এরা যদি বাইসাইকেল হয়, তুমিও তো একজন বাইসাইকেল, ডোন্ট গো দেয়ার। এবং আমার ওয়াইফ প্রতিদিন বাধা দেয়, উপাচার্য অনেকদিন ছিল আর থাকার দরকার নেই, এই যদি তোমার কলিগরা হয়, আপনি যে খবরগুলো এখন একটু আগে দেখাইলেন, আমার ওয়াইফ প্রতিদিন বাধা দেয় যে উপাচার্য। আপনার আরেকটি অভিজ্ঞতা শুনতে চাই, উপাচার্য পদটা কি খুবই লাভজনক যে সবাই এত দৌড়ঝাঁপ করে কিংবা উপাচার্য হতে চায়? লাভজনক এগুলোর হিসাব তো আপনার কাছে হয়তো আছে, কিন্তু মানে ফ্ল্যাটও বলে গেছে, রিপাবলিক থেকে বলছে যে এই যে পাবলিক অফিসগুলো, সেই অফিসগুলো কখনো অত লোভনীয় করতে নাই। অর্থাৎ আমরা আকর্ষণীয় করতে গেলাম যে হ্যাঁ উপাচার্য পদটা আকর্ষণীয় হবে, জাতি সম্মান দিবে, সম্মানিত হবে, ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ পোস্ট। কিন্তু এটাকে অ্যাট্রাকটিভ করতে গিয়া আমরা লোভনীয় করে ফেলছি। আর লোভনীয় করলে যা হয়, লোভী লোকদের সমাবেশ ঘটে। লোভী লোকরা এই লোভে পড়ে ওটার পিছনে ঘুরে, যার কারণে ফ্ল্যাটও বলে গেছিল এই অফিসগুলোকে কখনো লোভনীয় করতে নাই। আর লোভনীয় করার কারণে, আর একটা জিনিস আমি বলি যেটা আমাদের সাইদ ফেরদৌস যেটা বলছে, হ্যাঁ সারা দেশে অপকর্ম আছে, দুর্নীতি আছে, কোনো বিভাগ তো আর বাদ নাই যেখানে নাই, কিন্তু এটা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে জাস্টিফাই করা যাবে। ঠিক আছে, আমি বলছি বিশ্ববিদ্যালয়গুলো দিকে মানুষ আলাদা করে, এটা ক্লাস আউট, বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখতে চায় মানুষ। কারণ আপনি দেশের ভবিষ্যৎ, দেশের প্রশাসন, দেশের উন্নয়ন সবকিছু যেখান থেকে শেষ পর্যন্ত যারা চালনা করবে, তাদের অভিভাবকত্বে যিনি ছিলেন, তার মধ্যে যদি এই ধরনের এই কিনা বললো ওই চা খাওয়ার 40,000 টাকা বিল করা, তারপরে এই করা সেই করা, আর নিজের ছেলে মেয়েকে চাকরি দেওয়া, আমি জানি না একজন উপাচার্য কেন ওই বিশ্ববিদ্যালয়ে তার আত্মীয় স্বজন বা ছেলে মেয়েকে চাকরি দিতে হবে। আমি তো মনে করি ইভেন যদি কোনো দায়বদ্ধতা থাকে, কারো পারিবারিক দায়বদ্ধতা থাকে, সেটা বাংলাদেশ একটা উপাচার্য অনেক ইচ্ছা করলে আলাদা ভাবে অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে করতে পারে। ধন্যবাদ। আপনার কাছে আমি আপনার কাছে আবার আসবো। জি ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, দেশের একটা প্রশ্ন করছেন, এই আমার জি আমি আপনার কাছে মধ্যে আছে, জি আমি আসবো, আমি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি আসবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি আসবো বিরতির পর আপনার কাছে নিশ্চয়ই আমি আবার আসবো। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে দক্ষ, ভালো ব্যবস্থাপক, নৈতিকতায় সবচেয়ে শক্তিশালী আদর্শবান ব্যক্তিদেরই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা, সেটা কতখানি হচ্ছে? এবং আমাদের ডক্টর মিজানুর রহমান যে কথাটি বললেন যে উপাচার্য পদটা অনেক বেশি লোভনীয়, এবং এই লোভের কারণেই হয়তো দৌড়ঝাঁপ এবং লোভী লোকদের সমাবেশ ঘটে কিংবা তাদের ওই জায়গায় দেখা যায়। এইটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন আমরা শুনবো আপনার কাছে, কিন্তু একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, বিরতি থেকে এসে নিশ্চয়ই আপনার কাছে সেই কথাটি শুনবো। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশে অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবার স্বাগত কেমন বাংলাদেশের অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয় অনিয়ম দুর্নীতি মুক্ত আদর্শ উপাচার্য চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। ফিরছি আলোচনায়। জনাব সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মিজানুর রহমান যেমনটি বলছিলেন যে উপাচার্য পদটা লোভনীয় বলেই লোভী লোকেরা এই পদে বসার জন্য দৌড়ঝাঁপ করে। আপনার বিশ্লেষণ শুনতে চাই, গল্পটা কোথায়? ধন্যবাদ আপনাকে। অধ্যাপক মিজানুর রহমান অনেকগুলো বাস্তব সত্য উচ্চারণ করেছেন, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তো আমি একটু তির্যক মন্তব্য করি শুরুতেই। আমার কাছে মনে হয় যে সরকার বিশ্ববিদ্যালয় কি, উপাচার্য কি, আচার্য কি এগুলো বোঝে না, যার ফলে যারা নিয়োগ পাচ্ছেন দু একজন ব্যতিক্রম ছাড়া সিংহভাগের ক্ষেত্রেই আমরা দেখছি, আপনি যে খবরগুলো নিয়ে এলেন, যে তারা যে কাজগুলো করছেন দারুণ নিন্দনীয়, অনৈতিক। আচ্ছা, তা এখন আমার বিবেচনা এই মুহূর্তে বাংলাদেশে সংজ্ঞার্থ এবং নিহিতার্থ অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো উপাচার্য নেই। সরকার বিশ্ববিদ্যালয় খুলছে, খুব ভালো কথা, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো প্রতিটি জনবিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে দলীয় কেন্দ্র, আর উপাচার্য বলতে দলীয় পাহারাদার। তো এখন আচার্য মানে জ্ঞানে প্রজ্ঞায় অনুসরণীয়, অনুকরণীয়। উপাচার্য প্রায় সমগোত্রীয়, ওই জ্ঞানে প্রজ্ঞায় অনুকরণীয়, অনুসরণীয়। সরকার যাদেরকে নিয়োগ দিচ্ছে, সরকারের অবস্থাটা হয়ে গেছে চোখ থাকিতেই অন্ধ। আমি এটা বিশ্বাস করি না। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে 46 জন যোগ্য মানুষ, উপাচার্যের মতো মানুষ পাওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে, সরকারের সমস্যা হচ্ছে সরকার সবসময় খোঁজে বসংবদ, দলীয় পাহারাদার। উপাচার্য তো চায় না সরকার, সরকার বিশ্ববিদ্যালয়ও চায় না। আর এটা ভুলে যায় সরকার যে বিশ্ববিদ্যালয় ভালো চললে সরকারের ভাবমূর্তি উন্নত হয়। এই যে আজকে 21টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা বলা হচ্ছে, সেটা তো শুধু বাংলাদেশের চৌহদ্দির মধ্যে এই খবর সীমিত নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। প্রাচ্যের অক্সফোর্ড নামে একটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, এবং যাকে আমি বলি এখন এটা যথার্থই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্যে এটা ঢাকা পড়ে গেছে, অতীতের সব গৌরব এখন ঢাকা পড়ে গেছে। তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয় কি করে, তার দৃষ্টান্ত পাশের দেশ ভারতে আছে। সার্চ কমিটি, সার্চ কমিটি যোগ্যতা, দক্ষতা, পাণ্ডিত্য, ব্যক্তিত্ব, চরিত্র সব কিছু বিবেচনা করে। 2010-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুরে একটু সেমিনারে যে উপাচার্যকে পেলাম, অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। 2019-এ আর একটি বক্তৃতা করতে গিয়ে ওই অধ্যাপক রঞ্জন চক্রবর্তীকে পেলাম। তিনি বললেন তিনি পুনর্নিয়োগ পেয়েছেন। কিভাবে? এখন তো উনি তো কংগ্রেসের মানুষ, তো এখন বিজেপি ক্ষমতায়, এখন আপনি কি করে গেলেন? বলে সার্চ কমিটি আমাকে দিয়েছে। বাংলাদেশের সরকারের দল বদল হলেই উপাচার্যদের দল বদল হয়ে যায়, এটা কখনো হওয়া উচিত নয়। বঙ্গবন্ধু কিভাবে উপাচার্য দিতেন? তখন না হয় বিশ্ববিদ্যালয় কম ছিল, কিন্তু বঙ্গবন্ধু যতগুলো উপাচার্য দিয়েছিলেন স্মরণীয়, বরণীয় তারা হয়ে আছে। এখন যারা উপাচার্য হচ্ছেন তাদের পদ চলে গেলে আর তাকে আমরা স্মরণ করতে পারি না, কারণ তারা স্মরণীয় নন। তো বরণীয় তো পরে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে 73 অধ্যাদেশের কথা বলা হলো, 4টি বিশ্ববিদ্যালয় আছে এই 73 অধ্যাদেশের অধীনে। বঙ্গবন্ধু নিজে ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন যে স্যারেরা আসলেন, আমি তো সই করে দিলাম, পড়ে দেখি
আমার স্যারেরা সারা বছর নির্বাচন করবে, পড়বে কখন, পড়াবে কখন? তো স্যারেরা নির্বাচন করছেন, ছাত্রদের নির্বাচন হয় না। একবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে গিয়ে হোঁচট খেয়েছে, আর করে না। কাজী বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, দেশে গণতন্ত্র হয়নি। যদি ছাত্রদের প্রতিনিধিত্ব না থাকে, আর শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, কোনোটার মধ্যে রাজনীতি নেই। আচ্ছা, খেয়েই দলাদলি, এটাকে রাজনীতি বলে না। শিক্ষক রাজনীতি সচেতন হবেন। শিক্ষক এবং ছাত্র রাজনীতি ছিল বলেই ৭১-এর আগে বাংলাদেশ হয়েছে। এখন সেই রাজনীতি দেখি না, এখন খেয়েই আর দলাদলি। তো আরেকটা, এই ৭৩-এর অধ্যাদেশ অবশ্যই সংশোধন করতে হবে, কারণ এই অধ্যাদেশে স্বচ্ছতা নেই, দায়বদ্ধতা নেই। গণতন্ত্রের দুটো পূর্ব শর্ত, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই দুটো এই ৭৩ অধ্যাদেশে নয়। এটাকে বর্ম হিসেবে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে সে সম্পর্কে আমার বেশি ধারণা আছে। অন্য বিশ্ববিদ্যালয় যা হচ্ছে তাতে দেখছি যে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সরকার কানে তুলো দিয়েছে, পিঠে কুলো বেঁধে বসে আছে, বিশ্ববিদ্যালয় চলছে। অধ্যাপক সাইদ ফেরদৌস যে বিশ্ববিদ্যালয়ে চাকরি না শিক্ষকতা করছেন, কারণ শিক্ষকতাটাকে আমি চাকরি মনে করি না, সেখানে উপাচার্যের বিরুদ্ধে ছাত্র শিক্ষক সবাই আন্দোলন করলেন, সরকারের কোনো টনক নড়ল না, উপাচার্য বহাল তবিয়তে। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সমানে আন্দোলন করছে, সরকার ঘুমিয়ে আছে। সরকার তো চায় না বিশ্ববিদ্যালয় চলুক। তো ৭৩-এর অধ্যাদেশে কী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক পদপ্রার্থী, তিনি আবার একটা দলের নেতা, তিনি সিন্ডিকেটেরও মেম্বার। যখন দেখলেন নির্বাচনী কমিটি তাকে সুপারিশ করেনি, অধ্যাপক প্রকাশনা নাই, গবেষণা নাই, তার পিএইচডিও প্রশ্নবিদ্ধ, তো তখন তিনি সিন্ডিকেটে বললেন উপাচার্যকে, উপাচার্য ওই দলের, বললেন যে এটা ভোটে দিতে হবে। ভোট দেওয়া হলো, বাইরের যারা সদস্য তারাও ভোট দিলেন। এই যে এনআই খান সাহেব আছেন, তিনি, তার সময় হয়েছে কিনা আমি জানি না, শিক্ষার যুগ্ম সচিবও ছিলেন, ভোট দিলেন, দেখা গেল ভোট সমান। তখন ওই নেতা উপাচার্যকে বলেন আপনি 2 হাত তুলুন, কাস্টিং ভোট। তো 2 হাত তুলে 5 আর 6, উনি অধ্যাপক হয়ে গেলেন। তাকে আমরা বলতাম কাস্টিং প্রফেসর। তিনি উপাচার্য হয়েছেন বিএনপি আমলে, শিক্ষা কমিশনের নেতা হয়েছেন, রাষ্ট্রদূত হয়েছেন, সব কিছু হয়েছেন। আবার আর একজন অধ্যাপক হয়েছেন প্রেসিডেন্ট এরশাদের টেলিফোনে, তাকে বলতাম এরশাদ প্রফেসর। এই তো ৭৩-এর অধ্যাদেশে আবার এই যে পিএইচডি থিসিস কদিন আগেই আদালতে প্রশ্নবিদ্ধ হলো, ৯৮% চন্দ্ররেণু বিদ্যা। চন্দ্ররেণু বিদ্যা বাংলা বললাম, নতুন বাংলা, এটা ইংরেজি প্লেজিয়ারিজম, আমি কুম্ভিলক বিদ্যা বলি না, চন্দ্ররেণু বিদ্যা, এটা নবনীতা দেবসেন দিয়েছেন, চয়ন করেছেন এই শব্দবন্ধটি। তারপরে নিয়োগ হচ্ছে কি করে? আমরা তো বলি যে ভোটার নিয়োগ হয়, শিক্ষক নিয়োগ হয় না। তো আমি শুধু একটি কথা বলবো, রবীন্দ্রনাথকে স্মরণ করে, যে আই ডু নট হ্যাভ ফেইথ ইন এনি নিউ ইনস্টিটিউশনস বাট ইন দ্য পিপল who think properly, feel nobly and act rightly. উপাচার্যকে এই 3টি গুণ রাখতে হবে। আমার উপাচার্য যদি সঠিক উচ্চারণে কথা না বলতে পারেন, আমার উপাচার্য যদি সেমিনার কনফারেন্সে কথা না বলতে পারেন, আমি তাকে উপাচার্য মানি না। প্রফেসর রঞ্জন চক্রবর্তী এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, তাকে দেখেছি সেমিনারে প্রবন্ধ পড়ছেন, অধিবেশনের সভাপতিত্ব করছেন সারাটি সময়। তার কি প্রশাসনিক কাজ নেই? আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপাচার্য প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে একাডেমিক কাজে আসতে পারেন না। এই উপাচার্য আমার দরকার নেই। আমি যার হাতে নিয়োগ পেয়েছিলাম, বিচারপতি আবু সাইদ চৌধুরী, বিচারপতি, পাণ্ডিত্যে ব্যক্তিত্বে
অনুকরণীয় অনুসরণীয় ছিল। তাকে দেখেছি সেমিনারে যেয়ে বসতে। তো আমার শেষ একটা সুপারিশ হচ্ছে, সরকারকে শিখতে হবে, বুঝতে হবে উপাচার্য কি, আচার্য কি, বিশ্ববিদ্যালয় কি এবং সার্চ কমিটি। সরকারের পরে ছেড়ে দেওয়া যাবে না উপাচার্য নিয়োগ। এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বলেছে যে এই নিয়োগ পদ্ধতি ত্রুটিপূর্ণ। তো সেই জন্যে 46টি বিশ্ববিদ্যালয়, জনবিশ্ববিদ্যালয় আর 100টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওগুলোকে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ভুক্ত মনে করি না। এগুলোতে অপ্রতিনিধিত্বমূলক প্রশাসন চলে, সেখানে গণতন্ত্র থাকে না। একটি দেশের শিক্ষা ব্যবস্থা উচ্চ পর্যায়ে যদি গণতন্ত্র না থাকে, সেই দেশে গণতন্ত্র কি করে আসে? শুধু কি সরকার নির্বাচিত হলেই গণতন্ত্র হয়? তা তো নয়। গণতন্ত্রের মর্মার্থ নিহিতার্থ বুঝতে হবে। তো সেই জন্য আমি মনে করি এখন একটা আন্দোলন শুরু করতে হবে, বিশ্ববিদ্যালয় বাঁচাও। জি, আমাদের সাথে একটি ফোন আছে। আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, কৃষি বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা এবং আপনার বিশ্ববিদ্যালয় কতখানি অনিয়ম দুর্নীতিমুক্ত? হ্যাঁ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের মতোই, কারণ এগুলো 73 অধ্যাদেশের বাইরে। এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে ভাইস চ্যান্সেলর বা যেটাই বলেন, এটা টোটাল পলিটিক্যালি হয়। যখন যে সরকার আসে তখন সেই সরকারের প্রতিনিধি সাধারণত ভিসি হয়ে থাকেন। এবং বিগত কয়েক বছর ধরে একটি ট্রেন্ড গড়ে উঠেছে, বিশ্ববিদ্যালয়ে অফিসার এবং অন্যান্য পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে বাংলাদেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, কিন্তু তারা ম্যাক্সিমাম হচ্ছে রাজনৈতিকভাবে দলীয়ভুক্ত, সব সরকারের ভিতরেই। তো যখন ভিসি নিয়োগ হয় দেখা যায় কোনো শিক্ষক ওই কোনো এক শিক্ষকের পক্ষে যায় না, এরাই টাকা তুলে গাড়ি ভাড়া করে যে মন্ত্রণালয়ে বসে থাকে ভিসি নিয়োগ করার ক্ষেত্রে। এবং সেই ভিসিগুলো কি করেছেন, পেপারে আপনারা হয়তো দেখেছেন যে কারো হচ্ছে টিফিন ক্যারিয়ারের মধ্যে করে টাকা তার বাড়িতে পৌঁছাতো, কেউ ব্যাংকে অ্যাকাউন্ট করে নিয়োগ দিয়েছে, জাস্ট এই বর্তমান ভিসি এর আগের ভিসি, এবং সেটা শিক্ষক সমিতিতে আলোচনা হয়েছে প্রকাশ্যে, কিন্তু এর বিষয়ে কোনো কিছু নেওয়া হয় নাই। পরে কি হয়েছে, ওই নিয়োগগুলোকে জাস্ট একটা পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওই ভিসি সই করে 4-5 দিনের মধ্যে তার সময় শেষ হয়ে গেছে। এই প্রক্রিয়াটা চলছে। আর আমাদের প্রফেসর আনোয়ারুল ইসলাম স্যার বলেছেন, আমি একটা বাস্তব অভিজ্ঞতার শিকার হয়েছি যে আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসাবে বিশ্ববিদ্যালয়ের 5টা ছাত্রের নকল ধরেছিলাম যে তারা থিসিসে নকল করেছে, কিন্তু আমার সাথে যারা অন্য ছিলেন বা পরীক্ষক যারা ছিলেন তিনারা এটা মানতে নারাজ। পরে আমি বিষয়টাকে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম লিখিতভাবে। বিশ্ববিদ্যালয় সেই নকল ধরার বিষয়টা কোনো কিছু না করেই ভিসি, মানে আমাদের যে 73 অধ্যাদেশের বাইরে যে ভাইস চ্যান্সেলর গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোর বইয়ে কিছু হয়তো স্পেশাল পাওয়ার দেওয়া থাকে ভিসি, সেই স্পেশাল পাওয়ার দিয়ে আমাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে তার পরের দিনই ওই ছাত্রগুলোকে রেজাল্ট দিয়ে দিলেন, অথচ সেই মার্কশিট সবকিছু এখনো আমার কাছে রয়ে গেছে। পরে আমি বিষয়টা আদালতে নিয়ে গিয়েছি, কিন্তু আদালতে মানে প্রসেস করা যাচ্ছে না, অন্যভাবে করা যাচ্ছে না। তো এইরকম প্রক্রিয়া সব চলতেই আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। তারপরে নারী ঘটিত বিষয়গুলো, জি, আমরা আপনার আলোচনা আমরা বুঝতে পেরেছি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। এই অভিযোগগুলো যদি আমরা শুনি কিংবা এভাবে যদি চলতে থাকে তাহলে জাতির পরিণতিটা কি? ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। এইভাবে যদি চলে, সামনে অশনি সংকেত। সরকার বুঝতে পারছে না, সরকার ক্ষমতাটাকে ব্যবহার করে ক্ষমতাকে পাকাপোক্ত করবার চেষ্টা করছে, সেটা স্বাভাবিক, সেটাকে আমি দোষের কিছু বলবো না।
কিন্তু দায়িত্ব তো আছে, সেই দায়িত্ব তো পালন করছে না সরকার। একটি দেশের শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, সে দেশের আর কিছুই থাকে না। সে দেশে পদ্মা সেতু, মেট্রো রেলদের কোনো দরকার আছে বলে মনে হয় না। যথার্থ শিক্ষিত মানুষ তৈরি করতে গেলে প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষিত উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষিত মন্ত্রী রাখতে হবে। এবং এই যে শিক্ষার কথা বলছি, এটা রবীন্দ্রনাথের সংজ্ঞা অনুযায়ী শিক্ষা। রবীন্দ্রনাথ বিদ্যা আর শিক্ষার মধ্যে পার্থক্য করেছেন। তিনি বলেছেন যে বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আহরণের, শিক্ষা আচরণের। এবং আচরণের কথা বলতে গিয়ে বোধ বুদ্ধির কথাও বলেছেন। তো সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশে শিক্ষার যে অবস্থা, এক অমানুষার অন্ধকার সেই গেছে এই শিক্ষা ব্যবস্থাকে। সরকার সচেতন কিনা আমি জানি না। আমি সবিনয় অনুরোধ করছি সরকারকে যে আপনারা বিশ্ববিদ্যালয় কি বুঝবার চেষ্টা করুন। বিশ্ববিদ্যালয় শব্দটি এসেছে ইংরেজি লাতিন শব্দ ইউনিভার্সিটাস থেকে, যার অর্থ হচ্ছে দ্য হোল, সামগ্রিক। তো আমি যে বললাম যে বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশে, তার কারণ সামগ্রিক বিশ্ববিদ্যালয় আমি পাচ্ছি না আর কি। আর ভাইস চ্যান্সেলর শব্দটির উৎপত্তি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যেভাবে আছে, সেই বিচারে বাংলাদেশে কোনো উপাচার্য আমি খুঁজে পাচ্ছি না বলে দুঃখিত। তবে সরকারকে অবশ্যই সচেতন হতে হবে, পদক্ষেপ নিতে হবে। আরেকটি কথা যেটা আমি গত পর্বে শেষ কথা বলেছিলাম, বাংলাদেশে অনতিবিলম্বে আলোকিত মানুষদের মিলে একটি আন্দোলন গড়ে তুলতে হবে, সামাজিক আন্দোলন। শিক্ষা বাঁচাও। শিক্ষা তো শেষ হয়ে গেল একেবারে। জি, আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক সাইদ ফেরদৌস, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে ওঠা সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে বহাল থাকছেন কিভাবে? আচ্ছা, আমি প্রথমে আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু বলে নিই, আমার কথা থেকে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। যেটা মিজান স্যার তখন বলেছেন, আরো কেউ কেউ বলেছেন যে আসলে মানে এটা বিশ্ববিদ্যালয়ের বাইরের সমস্যা, মানে বাইরে থেকে চাপানো বা উপর থেকে চাপানো সমস্যা না, একমাত্র বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আমি বলেছিলাম নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না, এটা নিয়ে কেউ কেউ বলেছিলেন যে কিন্তু বিশ্ববিদ্যালয় তো হচ্ছে মানে শিক্ষকরা তো হচ্ছেন আদর্শ হবেন, এটাই কাম্য। আমি সাফাই গাচ্ছি না। I would be the last person to defend my corrupt colleague. সেটা আমি করছি না, আমি কোনোভাবেই সাফাই গাইতে চাচ্ছি না। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে পুরো সমাজ ব্যবস্থার একটা সমগ্রের অংশ হিসেবে সমাজ ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রে যা ঘটে তার একটা প্রভাব তো এখানে পড়বেই। ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের ব্যবস্থা, এই যে কৃষি বিশ্ববিদ্যালয় আমার যে সহকর্মী, আমি জানি না অ্যাকচুয়ালি ওখানে কি ঘটেছে, কিন্তু যা উনি বললেন এগুলো আসলে নতুন কিছু না। নকল করা ছাত্রকে পার পাইয়ে দেওয়ার জন্য কত কি করা হয় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সমস্যাটা দুটো প্রান্ত আছে। একটা প্রান্ত উপর থেকে টপ ডাউন, একটা আসছে নিচ থেকে, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেও যে পচন ধরেছে। ওপরে পচন আছে বা ওপরের ত্রুটি বিচ্যুতি আছে, ওপরের ফাঁক ফোকর আছে, ওপরের থেকে দলীয়করণ আছে এবং দলীয়করণের মধ্যে দিয়ে অযোগ্য লোকের পদে বসে যাওয়া আছে। আর নিচ থেকেও, ভেতর থেকেও ক্ষয়িষ্ণু বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোটা একটা ক্ষয়িষ্ণু জায়গায় গেছে। একটা কথা আমি শুধু আনোয়ার হোসেন স্যারের সাথে মোস্টলি আমি একমত। আমি একটা কথা শুধু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে কানে তুলো দিয়ে সরকার বসে থাকেন তা না। সরকার বিশ্ববিদ্যালয়ের মানে বোঝেন না, এটাও ঠিক না। আমি স্যারের সাথে বিনয়ের সাথে, স্যার আমার মানে শিক্ষক তুল্য, কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে স্যারকে এটা বলতে চাই যে সরকার খুব ভালো করে জানে বিশ্ববিদ্যালয়ের স্পিরিট কি, বিশ্ববিদ্যালয়ের কাজ কি, মুক্তবুদ্ধির চর্চা কি জিনিস, কেন সমাজের জন্য এটা থাকতে হয়। হ্যাঁ, এগুলো সরকারের চাইতে ভালো কেউ জানে না। কিন্তু সরকার সম্ভবত এইগুলোকে মোকাবেলা করতে ডিফিকাল্টিস বোধ করেন। এবং সেইখানে স্যারের কথা যেটা গুরুত্বপূর্ণ, শুধু শিক্ষা না, সরকারের দায়িত্ব আছে প্রতিষ্ঠানকে রক্ষা করার। দলের লোক, অনুগামী, সমর্থকদেরকে বসাতে গিয়ে এমন অবস্থা যদি হয় যে প্রতিষ্ঠানটাই ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ছে, কিংবা প্রতিষ্ঠানটাই ভেঙে পড়ছে। মানে আনোয়ার স্যার বললেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিলেন, আমি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কথায় ঢুকতে চাইনি, কারণ আমাদের বড় তিতা অভিজ্ঞতা।
এক বছরের কিছু সময় আগে নভেম্বরের 5 তারিখে ছাত্রলীগের ছেলেরা প্রায় ধাক্কাধাক্কি করে, ছাত্রদেরকে মারধর করে, শিক্ষকদেরকে ধাক্কাধাক্কি করে আমাকে চ্যাংদোলা করে উঠিয়ে দেয় উপাচার্যের ভবনের সামনে থেকে। পত্রপত্রিকায় সেসব ছবি ঘুরতে থাকে। আমাদের উপাচার্য বলেন যে গণ অভ্যুত্থান হয়েছে এবং তিনি ছাত্রলীগের ছেলেদেরকে অভিনন্দন জানান। এবং এরপরেও ওই বিশ্ববিদ্যালয়ে সত্যি কথা হচ্ছে যে উপাচার্য টিকে আছেন কেবল বাইরের জোরে না, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তার সমর্থন আছে। এবং এটা জাহাঙ্গীরনগরের একার চিত্র না, এটা সব বিশ্ববিদ্যালয়ের চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মানে আনোয়ার স্যার বললেন তাই, শুদ্ধ উচ্চারণ, বাংলা ভাষা, চা সবুচার গল্প নিয়ে কে না হাসে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে 10 টাকার গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব, এটা নিয়ে কে না হাসে। অথচ এই উপাচার্য তো বিশ্ববিদ্যালয়ের ভেতরের সমর্থনে উপাচার্য হয়েছেন, বাইরে থেকে তো হয়েছেন, ভেতরের সমর্থনে হয়েছেন। আমার তাই বক্তব্য হচ্ছে যে রিওয়ার্ড এবং পানিশমেন্ট দুটো তৈরি করতে হবে। একটা হচ্ছে সরকারকে যে কোনো অবস্থায় যদি সরকারকে সত্যি বিশ্ববিদ্যালয়ের স্পিরিটকে যদি রক্ষা না করে, দেশের জন্য খারাপ, দলের জন্যও খারাপ। যেই দলের জন্য এত কিছু করা হচ্ছে সেই দলের জন্য এটা খুবই খারাপ, আগামীতে ভবিষ্যৎ খুব খারাপ হবে। ধন্যবাদ। এটা হ্যাঁ ঠিক আছে। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে আমি আবার আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এ.কে.এম. আব্দুল আওয়াল মজুমদার। জি। আমি বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষকতা করতাম, পরে সিভিল সার্ভিসে এসেছিলাম, সচিব হিসাবে 7 বছর কাজ করেছি। জি। আমি শিক্ষা মন্ত্রণালয়ে এডিশনাল সেক্রেটারিও ছিলাম। তো আনোয়ার স্যার তার নিয়োগের কথা বলেছেন, কিন্তু একটা বিষয় তিনি এড়িয়ে গেছেন, হয়তো নিজের বলে। তিনি যখন বাইরে দিতে যান, আবু সাইদ চৌধুরী সাহেব তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি থাকবা না সিএসপি হয়ে চলে যাবা। তো উনি বলছেন যে না স্যার, আমি সিএসপি হব না, আমি দাসত্ব করব না, আমি শিক্ষকতাই করব। আবু সাইদ চৌধুরী সাহেব তাকে 6টা ইনক্রিমেন্ট বেশি দিয়ে নিয়োগ দিয়েছিলেন। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিতে যাই, রাকিব উদ্দিন সাহেব তখন ভাইস চ্যান্সেলর, আমরা ঢাকা থেকে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিজেরও তখন আমার সাথে সমসাময়িক আমলে রাজশাহীতে জয়েন করেছিল। তো এবং আমাদের কোনো তদবির লাগে নাই, কিছু লাগে নাই, আমরা কোন দল করি এটাও জিজ্ঞাসা করে নাই। ভাইবা বোর্ড 40 মিনিট কথাবার্তা বলেছে, কথাবার্তা বলে পছন্দ হয়েছে, নিয়োগ দিয়ে দিয়েছে। আমার বাড়ি কুমিল্লা, আমি রাজশাহীতে জীবনে প্রথম ভাইবা দিতে গেছি। তো এখন আনোয়ার স্যারের সাথে আমি 100% একমত। আমি শিক্ষা মন্ত্রণালয়ে এডিশনাল সেক্রেটারি ছিলাম, এনআই খান সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো সেখানে আমি ভাইস চ্যান্সেলর খোঁজাখুঁজির কিছু দায়িত্ব আমাকে মাঝে মধ্যে দেওয়া হয়েছে। আমি এমন লোক পাইছি যিনি রাজি হন নাই, আবার এমন লোক পাইছি যিনি আমার পিয়ের কাছে যাই বসে থাকতেন আমার সাথে দেখা করার জন্য। তো এখন যদি আপনি যোগ্য লোক নিয়োগ দেন, সৎ লোক নিয়োগ দেন এবং তাকে স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে আপনার এখন যে সমস্ত দুর্নাম, যে সমস্ত কথাবার্তা উঠছে, এগুলা বন্ধ হয়ে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এই আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে ধরেন আমি 7 বছর সেক্রেটারি ছিলাম, আমি যে নিয়োগ দিয়েছি কোনো অসুবিধা হয় নাই এবং চাকরি পাইতে কারো 300-400 টাকার বেশি খরচ হয় নাই। তো এখন যদি আপনার সদিচ্ছা থাকে, আপনি যদি পদটাকে বড় মনে না করে, যদি একজন সেক্রেটারি কোনো দলের নয়, একজন ভাইস চ্যান্সেলর কোনো দলের নয়, তিনি যখন ভাইস চ্যান্সেলর তখন তিনি পুরো বিশ্ববিদ্যালয়ের সবার ভাইস চ্যান্সেলর। এই বোধ যদি তার না থাকে, একজন যখন সচিব হন তখন তিনি রাষ্ট্রের সচিব, কোনো দলের নন, কোনো জেলার নন। আমার জেলার লোক, আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে একবেলা খাইতে পারে, আমার বেতনের টাকার ভাগ পাইতে পারে আমার সামর্থ্য থাকলে, কিন্তু সরকারি অফিসে কোনো ফেভার পেতে পারে না, কারণ এটা 16 কোটি মানুষের অফিস। তো আমি আর কথা বাড়াবো না, ধন্যবাদ। আমার কথা, যোগ্য লোক দিতে হবে এবং স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব এনআই খান, উপাচার্যদের অনিয়ম দুর্নীতি বিচার করার দায়িত্ব কার এবং সেটা কতটুকু হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে দায়িত্ব অনেকেরই আছে এবং
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশটা, কোন পরিবেশে কাজ করেন সেই পরিবেশটা কেমন। স্বাধীনভাবে কাজ করতে দিলেও পরিবেশ যদি ভালো না হয় সে কাজ করতে পারবে না। আমাদের কিছু সিস্টেমিক রিফর্ম দরকার। তার একটা উদাহরণ দিই। আনোয়ার স্যার ভারতের কথা বলেছেন, কিন্তু আমার একটা অভিজ্ঞতা বলি। আমি এবং আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব মন্ত্রী ছিলেন, আমরা দুইজন রিকশায় করে বিশ্বভারতীর ক্যাম্পাসে যাচ্ছি। রিকশাওয়ালা ওখানে 40 বছর যাবত আছেন। তার সাথে আমরা যখন কথা বললাম, আমরা তখন জানলাম যে ওখানে 2টা বড় চন্দন কাঠ ছিল বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব সেই 2টা গাছ কেটে নিয়ে গেছেন। তা আমরা আরও কৌতূহলে জিজ্ঞাসা করলাম কেন সম্ভব হলো, তখন অনেক কথাবার্তা বললো। সুতরাং ভারতের কথা বলছি, কিন্তু আমি এটা ক্যাটাগরিক্যালি বলছি এবং আমি নাম বলা আমার ঠিক হবে না। তো সেটা কারণ আসলে পরিবেশ একটা, আমাদের দেশে যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি সেখানে নিয়োগ পেতে পারি, কিন্তু ইউরোপ আমেরিকার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন ওই বিশ্ববিদ্যালয়ে আপনি প্রথম চোটে শিক্ষক হতে পারবেন না। আগে অন্য বিশ্ববিদ্যালয়ে আপনি নিয়োগ পেয়ে তারপরে সেকেন্ড টাইমে এসে এখানে হবেন। তাহলে হয় কি, ওই শিক্ষকরা যারা আছেন তারা একটা গ্রুপ তৈরি করতে পারে না। এখানে কিন্তু আমি গ্রুপ তৈরি করা দেখেছি, এবং যখন শাস্তির কথা উঠেছে তখন কিন্তু আমি বলতে শুনছি যে কোনো একজন ডিনকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে তাকে শাস্তি দিলে আমি পদত্যাগ করব। একজন লেডি টিচারের ক্ষেত্রে বলেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম, নিজে জেনে বুঝে বলছি। সুতরাং ইন্টারনাল পরিবেশ এটা রিফর্ম না ইন্টারনাল করলে, পরিবেশের কথা বলছেন, কিন্তু আমরা প্রায় শুনি ভিসি পন্থী অথবা ভিসি বিরোধী দল। তো এইরকম একটা পরিবেশে দিয়ে বিশ্ববিদ্যালয় চালানোই তো মানে সেটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং না? সেটা মানে কতটুকু সেটা অনুকূল পরিবেশ যিনি কাজ করবেন? আমি ধরে নিলাম বেস্ট ভিসি হলো সিলেকশন, ওই সিলেকশন কমিটির মাধ্যমে সিলেকশন হলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শিক্ষক নিয়োগ হচ্ছে যে সিরিয়ালি 25, 26, 27, 28, ইভেন 34 নাম্বারও সেও নিয়োগ পেয়েছে, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে, এবং ওখানে কিন্তু সিলেকশন কমিটি হয়েছে, নিয়োগ হয়েছে। আমরা তো কিছুক্ষণ আগে এগ্রিকালচার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কথাও শুনলাম, তার বক্তব্য শুনলাম। আমারও কিন্তু অভিজ্ঞতা মোরলেস এইরকম। সুতরাং ইন্টারনাল কিছু রিফর্ম না করলে, শিক্ষক নিয়োগের রিফর্ম না করলে, এবং জবাবদিহিতা যেটা বলছেন, জবাবদিহিতা না হলে এটা হবে না। ইন্টারনাল জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। তার কারণ আমি দেখেছি যারা সচিব থাকেন, যারা সরকারে থাকেন, মন্ত্রী থাকেন, যথেষ্ট ভয় পায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে। অনেক চিন্তাভাবনা করে কিন্তু তারপরে করেন। সেখানে ছাত্র নেতারা থাকে, তাদের মাধ্যমে হয়তো কিছু করেন, বা যিনি শিক্ষক থাকেন, শিক্ষক নেতা থাকেন, তাদের মাধ্যমে কিছু করার চেষ্টা করেন, কিন্তু পারত পক্ষে কিন্তু হস্তক্ষেপ কম। বাইরের থেকে যত শোনা যায় আমি অতটা দেখি না। আমি তো কাজ করেছি। সবচেয়ে বড় কথা যে আমরা শিক্ষকদের কিভাবে তৈরি করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ট্রেনিং ইনস্টিটিউট নেই, প্রশিক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কাদের সাথে কাজ করেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভালো শিক্ষক হন, সেখানে মিজানুর রহমান সাহেব বললেন, কিন্তু সেখানে ভাইস চ্যান্সেলরের মতো লোক খুঁজে বের করতে অসুবিধা হয় না। আমার ঠিক বলা উচিত না, কিন্তু আমি 9 মাস চাকরির পর থেকে, 9 মাসের পর থেকে সারা জীবন আমি আওয়ামী লীগের নেতাদের সাথে কাজ করছি। সত্যি বলতে কি, মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কাজ করছি, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাকে কোনোদিন ইভেন প্রধানমন্ত্রীও বলেনি যে বিএনপির ওই লোকেরা একটা ক্যাচা দিয়ে আসো, আমাকে কিন্তু কোনোদিন বলিনি। অতি উৎসাহী যারা, তারা যে কিন্তু বসে থাকে, তারা এই সমস্ত কাজ করে। তো যে বিষয়টা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা পেট্রিসের ভিতরে একই উপাদান থাকলে, যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে তাহলে এক ধরনের রিয়াকশন হয়, যদি বেসিক এনভায়রনমেন্ট থাকে তাহলে আলাদা রিয়াকশন হয়। আমি বলবো প্রথম দরকার আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের এই পরিবেশটাকে চেঞ্জ করা। তা না করলে বাইরের থেকে সরকার যে ওষুধই খাওয়া কিছু করতে পারবে না। ভিতরে যখন হবে তখন সরকারও পরিবর্তন হতে বাধ্য, সেখানে বিহেভিয়ার পরিবর্তন করতে বাধ্য। আমি লক্ষ্য করেছি যারা আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী বা যে কোনো পর্যায়ে সচিব, তারা কিন্তু শিক্ষকদের কাছে একেবারেই দুর্বল। তার কারণ আমি নিজেও সচিব ছিলাম, সেখানে দেখেছি যে আমার সামনে এসে অন্যরা বসে পড়ে, বসারই জায়গা থাকে না, এরকম কাহিনী হয়। যথেষ্ট শ্রদ্ধা করেন, কিন্তু তারা তাদের কথার বাইরে যান না, শিক্ষকদের কথার বাইরে। এবং আলাদা একটা দুর্বলতা আছে। ইন্টারনাল পরিবেশ আগে ঠিক করতে হবে, এবং একই সাথে সরকারকে ভাবতে হবে। সবাই যদি ইন্টারনাল পরিবেশে এক করে একসাথে যদি সরকারকে চাপ দেয়, আমি মনে করি না বিশ্ববিদ্যালয়ের কথা ফেলতে পারবে কোনো সরকার। ইম্পসিবল আমার কাছে মনে হয়েছে। জি, ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আমরা সমালোচনা করছি যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায়
বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু কেন নেই তার নির্মোহ অনুসন্ধান কি হচ্ছে, সমাধানের চেষ্টা কি আছে? মত হচ্ছে যে 100টার মধ্যে নেই। নেপালের বিশ্ববিদ্যালয় আছে, ইভেন পাকিস্তানের বিশ্ববিদ্যালয় আছে, শ্রীলঙ্কা আছে, ভারত তো আছেই, কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো 100টার তালিকায় থাকার সুযোগ নেই। এটা হচ্ছে একটা বাস্তব সত্য। এখানে পরিবর্তনটা এখন কিভাবে হবে, যে বিতর্কটা এনআই খান এনেছেন, তো আমার কাছে যেটা মনে হয় যে এখানে সৈয়দ আনোয়ার হোসেন স্যার বলেছিলেন যে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের বিষয়টা, তো সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের মধ্য দিয়েও সেখানে চন্দন কাঠ মানে কেটে নেওয়ার মতো লোকও নির্বাচিত হয়। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সার্চ কমিটি হচ্ছে বেস্ট। এটি হচ্ছে একটা ভালো বিষয় যখন একজন সচিব কিংবা একজন আমলা কিংবা মন্ত্রী করেন, তো যখন লোকটাকে নিয়োগ দেন সেখানে ভুল হওয়ার সুযোগ থাকে, কিন্তু অনুসন্ধান কমিটিতে সেই ভুল হওয়ার সুযোগটা কম। একবার আমি জিএনইউর অর্থাৎ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ডিসির সঙ্গে কথা বলেছিলাম। তো উনি বলেছেন যে উনি একটা বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবেন, টিকিট কাটা হয়ে গেছে, ওনার সমস্ত টিকিটটা নিয়ে টেবিলের উপর রেখে উনি সমস্ত গোছগাছ করছেন। সকালে ওনার ফ্লাইট, উনি সকালে রওনা দিবেন, এমন সময় তার একটা ফোন বেজে উঠলো যে তাকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তখন উনি ভাবলেন, উনি একটা তাকালেন যে এই যে সার্চ কমিটি, অনুসন্ধান কমিটিতে কারা কারা আছে, সেই লোকগুলোর প্রতি উনি দেখলেন যে এখানে আমি আর্থিকভাবে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু তারপরেও যে লোকগুলো আমাকে সিলেক্ট করেছেন তাদের প্রতি শ্রদ্ধাবশত এবং ন্যাশনের প্রতি আমার কর্তব্যবশত আমি যেতে পারি না। এবং উনি তার সমস্ত কিছু সকালে প্রথম টেলিফোনে উনি টিকিট ক্যান্সেল করলেন, অন্য কিছু বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিলেন, বাইরের বিশ্ববিদ্যালয়কে, এবং উনি বললেন যে এরকম আমার এক ধরনের ন্যাশনাল কম্পালশনের কারণে আমাকে জেএনইউর ভিসিতে পদে যোগ দিতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, তাহলে আমরা নিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ একজন মন্ত্রী দিবেন, সচিব দিবেন, ঠিক আছে, কিন্তু একটা সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি দরকার, এবং দেশের বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাবেক শিক্ষাবিদদের দিয়ে নিয়ে এই ধরনের একটা কমিটি থাকা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। তো তাহলে এটা করা যায়। আর একটা হচ্ছে যে পরিবর্তনটা ভিতর থেকে হবে না বাইরে থেকে হবে। তো হ্যাঁ, পরিবর্তনটা ভিতর থেকে হয়, কিন্তু কলকাঠি যখন বাইরে থাকে, মানে কলকাঠি নাড়ার সুযোগ যখন বাইরে থাকে, তাহলে সেই বাইরের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। হস্তক্ষেপটা যখন বাইরে থেকে হয়, এবং ওই ভিতরে এবং বাইরের সঙ্গে তো একটা যোগাযোগ আছে, একটা আতাত রয়েছে, এবং সেইটা হচ্ছে বিবেচ্য বিষয়। এখানে যেমন যারা নিয়োগ দিবেন, হ্যাঁ রাজনৈতিক কর্তৃপক্ষ, তাদের দলের লোককে নিয়োগ দিন, আমার কোনো আপত্তি নেই, এবং তাদের দলে অনেক যোগ্য লোক আছেন। যদিও ডক্টর মিজানুর রহমান বলেছেন যে 40 জন লোক পাওয়া যাবে না, আমার কাছে মনে হয় আওয়ামী লীগে 40 জন লোক রয়ে গেছে, কিন্তু তারা সামনে নেই। মানে আওয়ামী লীগ ভাবাপন্ন শিক্ষকদের ভিতরেও 40 জন পাওয়া যায়, কিন্তু তারা সামনে নেই। সামনে আছে, এবং যারা এই তদবির করছে তারা এক ধরনের ধান্দাবাজ লোক যারা সামনে এসেছে, এবং যারা তদবির করছে, কারণ তদবির করে অন্য চাকরি পাওয়া যায়, এবং সেটা হতেই পারে, কিন্তু তদবির করে ভিসি হওয়া, এই দায়িত্ব যাওয়াটা, এটা অনৈতিক, এটা কোনো ক্রমেই সমর্থন করা যায় না। কিন্তু এইভাবে তদবির করছে, এবং তদবির এর জন্য হাতিয়ার করছেন কাকে, আমি যেটা আগে বলেছিলাম, স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে হাতিয়ার করছেন, এবং যে কারণে শিক্ষার্থীদের সাথে মিশে তারা করছেন, পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে তারা অনেকটা জিম্মি হয়ে পড়ছেন। অনেক সময় ইচ্ছায় করছেন, নিজের উপরে ওঠার তাগিদে করছেন, অর্থনৈতিক মুনাফার জন্য, অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য করছেন, স্ট্যাটাস বদলানোর জন্য করছেন, আবার অনেক ক্ষেত্রে চাপে পড়েও করছেন। এই যে জায়গাটা, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য পরিবর্তনের সাথে নিয়োগ প্রক্রিয়া একটা পরিবর্তন হওয়াটা অত্যন্ত জরুরি, এবং যাতে আমরা তেমনি ভাবে দেশের বরেণ্য লোকদেরকে খুঁজে বিশ্ববিদ্যালয় করা যায়। যেমন ধরুন যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সেখানে যে কতগুলো নিয়োগ দিয়েছিলেন, যেটা আনোয়ার স্যার বলেছেন যে বরণীয় ব্যক্তি আবুল ফজল সাহেব, তো তাকে তিনি খুঁজে পেয়েছিলেন, যে ডক্টর আবুল ফজলকে খুঁজে, জনাব আবুল ফজলকে খুঁজে উনি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করেছিলেন। তো এই যে খোঁজার ব্যাপারটা, আন্তরিকতার ব্যাপারটা, যে কাকে তিনি দায়িত্ব বঙ্গবন্ধু দিবেন, নিজে কাকে নিয়োগ, কিন্তু ফোন করে আবুল ফজল স্যারকে নিয়ে গেছেন। আবুল ফজল স্যার নেবেন না, কিন্তু নিজে ফোন করেছেন বঙ্গবন্ধু। খান সরদার মুর্শিদ স্যারকে রাজশাহীতে নিয়েছেন, মুজাফর আহমদ চৌধুরীকে ঢাকায় দিয়েছেন। অর্থাৎ এই যে খুঁজে খুঁজে আন্তরিকতা, জি স্যার এটা যথার্থই বলেছেন, এই যে আন্তরিকতা, অর্থাৎ আমি এই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম, দেশের ভবিষ্যৎ কর্ণধার যারা গড়ে উঠবেন, সেই জায়গাটা ভবিষ্যৎ কর্ণধারদের জন্য, দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য কাকে আমি নিয়োগ দেব, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যারা এই দায়িত্বে থাকবেন, এবং তারা সব ক্ষেত্রেই, হ্যাঁ, একজন ভালো সচিব কিন্তু ভালো একজন ভিসি খুঁজে পেতেও পারেন, একজন মন্ত্রীও খুঁজে পেতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে এটা খুঁজে পাওয়া তাদের পক্ষে সম্ভব না। এই জন্য যারা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে নিয়োগ কমিটিটা, জি, আমাদের সাথে একটি ফোন আছে, জরুরি। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আশিকুর রহমান, আমি একজন সাধারণ শিক্ষার্থী। জি জি স্যার, কোথা থেকে বলছেন? আপনার নামটি বলুন। জি, আমার নাম আশিকুর রহমান, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমি কথা বলছি মিরপুর থেকে। জি বলুন আশিকুর রহমান। আমার প্রশ্নটি হচ্ছে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারের কাছে, যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার একটা বিষয় নিয়ে, তো সে বিষয়ে কি আমি কথা বলতে পারবো? জি বলুন, আমাদের হাতে সময় একদম কম, আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। হচ্ছে যে এবছর আমাদের একটা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা একটা ভিন্নভাবে এইচএসসির একটা রেজাল্ট পেয়েছি, যেখানে আমরা অধিকাংশ শিক্ষার্থী তাদের পরীক্ষা দিয়ে মেধার মূল্যায়নটা আসলে যাচাই করতে পারি নাই। তো এখানে আমাদের একটা জিপিএ নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং সেই জিপিএ এর ভিত্তিতে আমাদের মাননীয় ভিসি মহোদয়গণ গত 4 ফেব্রুয়ারিতে একটা মিটিং করেছেন, যে তারা একটা সেই জিপিএ এর ভিত্তিতে একটা সিলেকশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য নিযুক্ত বা করবেন আর কি, যে সিলেকশন করবেন। তো আমার প্রশ্নটি হচ্ছে যে স্যার, যারা আমাদের আর কি তুলনামূলক কম পয়েন্ট পেয়েছি, আচ্ছা আমাদের ন্যূনতম যোগ্যতা আছে, অর্থাৎ যে 7 পয়েন্ট বা 6 পয়েন্ট বা 6.5 পয়েন্ট ন্যূনতম যোগ্যতা চেয়েছেন, সেটা থাকা সত্ত্বেও কেন আমরা সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? আমরা আমাদের মেধার আসলে মূল্যায়নটা করতে পারবো না, যে ন্যূনতম যোগ্যতা থাকা সত্ত্বেও। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভিসি মহোদয়গণ বলেছেন যে তাদের আসন স্বল্পতার কারণে হচ্ছে তারা আমাদের সকলকে বসার মতো সুযোগ দিবেন না। তো মাননীয় ভিসি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে তারা এই আসন স্বল্পতার বিকল্প হিসেবে কয়েকটি শিফট অনুযায়ী শিক্ষার্থীদেরকে বিভক্ত করে ন্যূনতম যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষা দেওয়ার জন্য কেন কোনো কিছু ভাবছেন কিনা, বা ভাবার কোনো অপশন আছে কিনা? জি ধন্যবাদ অধ্যাপক মিজানুর রহমান। না, এটা তো আলাদা ভিন্ন একটা প্রসঙ্গ। তো আমি আমাদের শিক্ষার্থীকে আশ্বস্ত করছি, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষা বসার জন্য আমরা চেষ্টা করব, এবং এগুলো কোনোটাই চূড়ান্ত সিদ্ধান্ত না। আমরা এগুলো তার যে পরামর্শ, এটা আমরা বিবেচনা করব। আর যেটা আসলে মূল আলোচনা, সেটা হচ্ছে সৈয়দ আনোয়ার হোসেন স্যার যেভাবে বলছেন যে আসলে সরকার খবর রাখে না, কিন্তু সাইদ ফেরদৌস বলছে তা খবর তো রাখে। আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী, উনি আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির গ্রাজুয়েট। আমি ওখানে গিয়েছিলাম সেমিনারে, ওরা গর্বিত, এবং উনি ভালো ছাত্রী, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী, এবং আমেরিকায় পড়াশোনা করা। তো উনি বিশ্ববিদ্যালয়ে না বোঝার কোনো কারণ নাই। আসলে সাইদ ভাই যতই আপনি বলেন না কেন, আমি যেহেতু এই শিক্ষা প্রশাসনের সাথে, বিশ্ব উচ্চ শিক্ষা প্রশাসনের সাথে 12 বছর একযোগ ক্ষমতায়, আমি ভিতর থেকে জিনিসটা দেখছি। ওখানের যে হিসাব কিতাব বা প্রেশার, অন্যান্য জিনিস সবকিছু মিলিয়ে, এবং যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তার এদিকে আমি আবার আমার যারা বলছেন আপনি রাজনৈতিক ঘরানার সহকর্মী যারা আছে, তাদেরকে সবাইকে চিনি। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যেই পরিমাণ বিশ্ববিদ্যালয় আমরা বানাইছি, সেই পরিমাণ আসলে আমার ভুল হতে পারে, এই পরিমাণ উপাচার্য করার মতো লোক নাই। এবং এটা মেনে নিতে হবে, কারণ আমি দুই দিক থেকে বলতেছি। আমি যেহেতু নিজে এই প্রশাসনের সম্পৃক্ত ছিলাম। আর দলীয় যেটা বলছেন, ইভেন পৃথিবীর অনেক দেশেই, আপনি চায়না, আগের কথা বাদ দেন, চায়নাতে এখন ওয়ার্ল্ড ক্লাস অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, সাংহাই থেকে আরম্ভ করে বড় বড়। আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভিজিট করেছি, এবং সাংহাই বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে পশ্চিম বিশ্ববিদ্যালয় থেকে, শর্তই হচ্ছে তাকে চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য হইতে হবে ভাইস চ্যান্সেলর হইতে গেলে। ওখানে কমিউনিস্ট পার্টির সদস্যরা এর বাইরে, অর্থাৎ রাজনীতির বাইরে গিয়ে একটা ভাইস চ্যান্সেলর চায়নাতে নাই। আমি আবারও বলছি,
যারা উপাচার্য হবেন আমি মনে করি ওই পরিমাণ রাজনৈতিক ক্ষমতা তার থাকা লাগবে যাতে বাইরের রাজনৈতিক যে চাপ আসবে সেটা প্রতিহত করতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে টিকাইতে পারবেন না। আপনি যত সার্চ কমিটি দিয়ে যাকেই বসান না কেন, সে একদিকে তো অবশ্যই সৈয়দ আনোয়ার হোসেন স্যার বলছে যে সকল গুণাবলী থাকতে হবে, পাণ্ডিত্য, ব্যক্তিত্ব, এটা সেটা যা কিছু আছে, বাট দিস ম্যানেজারিয়াল এবিলিটি এবং আরেকটা বলছি প্রতিরোধ ক্ষমতা, রেসিস্টেন্স ক্যাপাসিটি, যেটা আমি 400 শিক্ষক নিয়োগ দিছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, 400। আপনি সাংবাদিকতায় জড়িত সাহিদ ভাই, আপনিও 40 বছর সামনে, আপনি বলেন আমার কোনোদিন কোনো 8 বছরের মধ্যে কোনো জায়গায় একটা নিউজ দেখাতে পারবেন যে অপেক্ষাকৃত যোগ্যতম প্রার্থীকে বাদ দিয়ে তার কম যোগ্যতার প্রার্থীকে একটা নিয়োগ হচ্ছে একজন যদি করে? আমি অন এয়ার বলতেছি, এখনকার লক্ষ লক্ষ লোক দেখতেছে এই অনুষ্ঠান, তাও বলতেছি কেউ পারলে চ্যালেঞ্জ করুক যে অপেক্ষাকৃত কম যোগ্যতার একজন প্রার্থীকে আমি চাকরি দিচ্ছি, বলেন। আর আমার সাথে তো পলিটিক্যাল চাপ আমার সাথে বেশি আসার কোনো কারণ নাই, কারণ সবাই all ministers are my friend mostly, even there are some minister আমার কর্মী ছিল, এরকম মিনিস্টারও তো আছে। কিন্তু আমি অন্তত বলছি এইগুলো মানে কথা সবগুলো সত্য না, তাদেরকে পলিটিক্যাল আমাকে কেউ কোনোদিন তদবির করে নাই। আপনি বিশ্বাস করেন রাজনীতি হওয়ার দোষের কিছু নেই, কিন্তু রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে আপত্তিটা। আমি বলছি রাজনৈতিক প্রেশার যেটা আছে এটা সবসময় সত্য না, ব্যক্তিগতভাবে আসলে সমস্যাগুলো আছে কিনা এটা দেখেন। কারণ আমাকে বাংলাদেশের কোনো মন্ত্রী মিনিস্টার কোনোদিন এইসব ব্যাপারে কোনো নিয়োগ টিয়োগের কোনোদিন টেলিফোন করেন, আর টেলিফোন করলেও আমি বাংলাদেশের কোন এমন কোন রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি নাই যার কথা আমার শুনতে হবে, আর যার কথা আমার শুনতে হবে উনি কোনোদিন তদবির করবেন না, একজন। আর বাকি কেউ কোনোদিন গত 8 বছরে আমার কাছে ইভেন স্থানীয় যে এমপি, যেটা মনে করেন যে এমপি কে নিয়ে অনেক প্রশ্ন আছে, ইভেন হাজি সেলিম, এও কোনোদিন আমাকে একটা পিয়ন নিয়োগের জন্য তদবির করার সাহসই করে নাই, ওইদিকে যায় নাই। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আদারওয়াইজ আপনি যে মফস্বলের বিশ্ববিদ্যালয়গুলো আছে, পেরিফেরাল বিশ্ববিদ্যালয় আছে, এইগুলোতে স্থানীয় প্রশাসন, এমপি, আপনি সব দোষটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দিয়েন না। আপনি যদি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বা আমাদের দূরবর্তী শহরগুলো, সেখানে যে স্থানীয় যে রাজনীতি, স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে বিভিন্ন গোষ্ঠী তন্ত্র মন্ত্রতন্ত্র, এদের যে সকল প্রেশার গুলো ক্রিয়েট হয়, ওই সার্চ কমিটির মাধ্যমে ভাইস চ্যান্সেলর নিয়োগ করবেন, ওটা 7 দিনও ওখানে থাকতে পারবেন। আমাদের সরকার তো বিশ্ববিদ্যালয় যখন তৈরি করছে সেটা চালানোর দায়িত্ব তো সরকারের, যার কারণে দেখেন অনেক সময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছে, 2 মাস 4 মাস উপাচার্য নাই, কিন্তু উপাচার্য নিয়োগ দিতে পারে না। আসলে জিনিসটা যত সহজে বলতেছি, সার্চ কমিটির মাধ্যমে তো আমাদের নির্বাচন কমিশনটা হয়েছিল, এই প্রথম বাংলাদেশের 50 বছর ইতিহাসে সার্চ কমিটির মাধ্যমে আমাদের এই বর্তমান নির্বাচন কমিশনটা কিন্তু সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। আর এখন যদি আপনাকে বলি, আপনি তো বিরাট একটা প্রবন্ধ লিখবেন এর বিরুদ্ধে, এই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত সিলেকশন কমিশনের বিরুদ্ধে, এবং তাদের কর্মকাণ্ড নিয়ে তো উই আর নট হ্যাপি, অনেকেই হ্যাপি। অতএব আমি বলছি ব্যক্তিটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে। আর আরেকটা হচ্ছে এই যে চাপগুলো আসবে, সেই চাপগুলো প্রতিহত করার মতো এরকম দৃঢ় একটা ব্যক্তিত্ববান লোক যদি না হয়, মনে করেন অনেক পণ্ডিত ব্যক্তি এবং বেশ গবেষণা পাণ্ডিত্য সবই আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা চালানোর জন্য, এই বিশ্ববিদ্যালয় চালানো, আপনি যখন আপনি কাকে চালাচ্ছেন, ইট ইজ নট দ্যাট একটা মিল ফ্যাক্টরি কারখানা চালাচ্ছেন আপনি। আপনি আমার 750 শিক্ষক, 750 শিক্ষকের মধ্যে 400 জনের উপরে আছে যাদের পিএইচডি আছে, 120 জন প্রফেসর। আমি একটু হস্তক্ষেপ করি, চাপ যাতে না আসে সেই পলিটিক্যাল কমিটমেন্ট চাই, চাপ যাতে না আসে সেই কমিটমেন্টটা গুরুত্বপূর্ণ। লোকগুলোকে পরিচালনা করতে গেলে যে ধরনের ওই যে আমাদের সাহিদ চৌধুরী বলছে, হ্যাঁ ভিতরে কিন্তু ভিতরে 2 ধরনের প্রেসারই আসছে। একটা হচ্ছে উপাচার্যকে টিকিয়ে রেখে বিভিন্ন বেনিফিট বা এটা সেটা নেয়ার একটা গ্রুপ আছে, আর আরেকটা আবার এই একে সরিয়ে দেওয়া আর ডিস্টেবিলাইজ করার জন্য কিন্তু একটা গ্রুপ সবসময় সক্রিয় থাকে। নট নেসেসারি যে কেবলমাত্র ভাইস চ্যান্সেলরের পক্ষের লোকরাই এই সমস্যাগুলোর জন্য দায়ী। অনেক সময় বিনা কারণে বিনা মানে উদ্দেশ্যটা অন্য হতে পারে, কিন্তু ওখানে যে ডিস্টেবিলাইজ করার জন্য আরেকটা পক্ষ থাকে, এইটা কিন্তু একটা। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। দর্শক, এই কথা সত্য যে বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। দুর্নীতি, অনিয়মের ক্যান্সার আক্রান্ত সমাজের প্রতিফলন বিশ্ববিদ্যালয়ের উপর পড়াই স্বাভাবিক। তবে এটাও ঠিক, সমাজকে আলোকিত করার দায়িত্ব যে প্রতিষ্ঠানের, অনিয়ম, দুর্নীতি এবং অশুভর বিরুদ্ধে নৈতিকতা, মানবতা, আদর্শ, মূল্যবোধের দীক্ষা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যে প্রতিষ্ঠানের,
সেই বিশ্ববিদ্যালয় যদি অন্ধকার আর লোভের কাছে পরাজিত হয় তবে দেশের মানুষের ভরসা করার মতো জায়গা আর থাকে না। আমরা মনে করি দেশের লাইট হাউস বিশ্ববিদ্যালয়গুলোয় কেন এমনটা ঘটছে তার কারণ নির্মোহ অনুসন্ধান করে সমাধানের উদ্যোগ নিতে হবে। শিক্ষক কিংবা উপাচার্য নিয়োগে রাজনৈতিক পরিচয়ের বদলে নৈতিকতা, আদর্শ, প্রশাসনিক দক্ষতা, মূল্যবোধ, রুচিবোধ, প্রখর ব্যক্তিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.